আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে এই পার্টে আমরা যা করব সেটা হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির বই থেকে নেয়া, জুলি মোরের বই থেকে নেয়া আ যে তথ্যগুলো আমরা উপস্থাপন করব বা ডিসকাস করব তা হচ্ছে আ সাধারণত স্টুডেন্টরা যে কমন স্পেলিং মিস্টেক গুলো করে থাকে, আর স্পেলিংটা 1 ওয়ার্ড হবে না 2 ওয়ার্ড হবে। আর হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মটা কেমন হবে। সো বেসিক্যালি কি ধরনের ওয়ার্ডগুলো সাধারণত স্টুডেন্টরা ভুল করে থাকে এবং কোন ধরনের ওয়ার্ড 1 ওয়ার্ড হয় না 2 ওয়ার্ড হয়, সেগুলো দেখব আর অ্যাডজেক্টিভ ফর্মটা দেখব। সো কমন স্পেলিং মিস্টেকস, স্পেলিং 1 ওয়ার্ড or 2 ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ফর্মস। সো প্রথমেই চলুন দেখা যাক কমন স্পেলিং ওয়ার্ডটা কি ধরনের কমন স্পেলিং মিস্টেক আছে যেগুলো স্টুডেন্টরা ভুল করে থাকে। আচ্ছা, প্রথমত দেখেন নাউন which are commonly misspelled include অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানানটা ভুল করে থাকে স্টুডেন্টরা, বেনিফিট বানানটা ভুল করে থাকে, কান্ট্রি বানানটা ভুল করে থাকে, এনভায়রনমেন্ট বানানটা ভুল করে থাকে, গভর্নমেন্ট, পার্সেন্টেজ, প্রপোর্শন। আইএলটিএস পরীক্ষাতে এই ধরনের ওয়ার্ডগুলো খুবই কমন এবং আমাদের ব্যবহারে অনেক কাজে আসে। সো আপনি বাসায় যেটা করবেন এই ওয়ার্ডগুলো একটু কয়েকবার প্র্যাকটিস করে নিবেন, তাহলে এই বানানগুলো আপনার ভুল হবে না। সেকেন্ড অফ অল হচ্ছে ইন ব্রিটিশ ইংলিশ দ্য নাউন প্রোগ্রাম হ্যাজ টু মিনিং মেইন মিনিংস। সো আ ট্রেনিং প্রোগ্রাম, দেখেন এখানে প্রোগ্রাম বানানে ডাবল এম ই আছে, এ সিরিজ অফ সেশনস, টিভি প্রোগ্রাম ডাবল এম ই আছে, আর টিভি ব্রডকাস্ট। কিন্তু কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের হবে একটা এম। সো আ কম্পিউটার প্রোগ্রাম PROGRAM, ঠিক আছে? সো ডাবল এম ই হবে না, এটা হচ্ছে কম্পিউটার নলেজ। সো কোনো ট্রেনিং সেশন বা টিভি ব্রডকাস্ট হলে আপনি ডাবল এম ই দিবেন, আর যদি এটা কম্পিউটার রিলেটেড হয়ে থাকে তাহলে একটা এম দিবেন। তারপর হচ্ছে word contains the IE or EI vowel combination often cause problems. English speaking children learn a rhyme to help them remember. I before E except after C. So এই রাইমটা আপনি যদি মনে রাখেন তাহলে আপনার ভাওয়েলের ক্ষেত্রে আপনার IE or EI vowel combination কোনটা ব্যবহার করবেন আপনার মনে থাকবে। সেটা হচ্ছে I before E except after C. So ই এর আগে আই আসবে, যদি সি থাকে তাহলে হবে না। যেমন দেখেন অ্যাচিভ, দেখেন আই বিফোর ই, তাই না? তারপর অ্যাচিভমেন্ট, আই বিফোর ই। তারপরে বিলিভ, দেখেন আই বিফোর ই, বিলিভ। তারপরে হাইজিন, হাইজেনিক, রিট্রিভ, রিট্রাইভাল। বাট দেখেন রিসিভের ক্ষেত্রে কি হইছে? RECEIVE, রিসিভ, তাই না? তারপরে হচ্ছে কি আয়ের পরে কি কোনো ই আসছে? কোনো ই আসে নাই। তাই না? আয়ের আগে ই ছিল। সো এইজন্য বলা হয়েছে যে আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি। সি এর পরে কোনো ই বসবে না। যেমন এখানে দেখেন আপনার রিসিপ্ট, রিসিপ্ট, ঠিক আছে? তারপর দেখেন ডিসিভ, তারপর হচ্ছে কি ডিসিট, তারপর হচ্ছে কি সিলিং, ঠিক আছে? সো রাইমটা মনে রাখেন। যারা ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোতে ওরা এই রাইমটা বলে। আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি, আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি। সো এটা মনে রাখলে আপনার আর সমস্যাটা হবে না। ঠিক আছে? সো তারপরেরটায় চলে যাই। আচ্ছা, ইন ব্রিটিশ ইংলিশ প্র্যাকটিস ইস দ্য স্পেলিং প্র্যাকটিস ইস দ্য স্পেলিং অফ নাউন অ্যান্ড প্র্যাকটিস ইস দ্য ভার্ব ফর্ম। আচ্ছা, স্পেলিং নাউন আর ভার্ব ফর্মটা আলাদা করে প্র্যাকটিস করেন। নাও দে ক্যান পুট ইনটু প্র্যাকটিস। এই যে দেখেন প্র্যাকটিস কথাটা, দেখেন ইনটু প্র্যাকটিস হোয়াট দে হ্যাভ লার্নড। প্র্যাকটিস বানানেও একটা ডিফারেন্সিয়েশন আছে। দেখেন এই প্র্যাকটিসে আছে কি PRACTIC, প্র্যাকটিস। আর এই বানানটা কি ইট উইল বি এ গুড অপরচুনিটি টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এই প্র্যাকটিসটা হচ্ছে অনুশীলন। ঠিক আছে? সো ইন ব্রিটিশ ইংলিশ প্র্যাকটিস ইজ দ্য স্পেলিং অফ নাউন, মানে CIE যেটা আছে সেটা হচ্ছে নাউন, আর যেটাতে SE আছে সেটা হচ্ছে ভার্ব। সো আপনি কখন ভার্ব ব্যবহার করবেন আর কখন নাউন ব্যবহার করবেন আপনার একটু মাথায় থাকতে হবে। ঠিক আছে? সো এখানে যদি আপনি প্র্যাকটিস বানান এইটা লিখে ফেলেন PRACTIC, তাহলে আপনি এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। আপনি ভার্বের জায়গায় যদি বানান লিখে ফেলেন তাহলে আপনাকে কেটে দিবে। আর ইট উইল বি এ গুড অপরচুনিটি টু প্র্যাকটিস, এইটা হচ্ছে আপনার SE যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিস বানানটা হচ্ছে ভার্ব। হ্যাঁ? সো এই ২ টা বানান একটু খেয়াল রাখবেন ব্রিটিশ ইংলিশের ব্যাপারে। ওকে? প্র্যাকটিস বানানটা। সো এই বানানটা আমাদের পরীক্ষাতে অনেক ভুল করে থাকে। আমরা এখানে যেই টপিকগুলো পড়তেছি, যে বানানগুলো পড়তেছি, এগুলোই মেক্সিমাম সময় স্টুডেন্টরা পরীক্ষার হলে এই বানানগুলো ভুল করে থাকে। সো তারপরেরটাতে চলে যাই। আম দ্য অ্যাডজেক্টিভস ডিপেন্ড
dependent and independent are spelled with ENT at the end. ঠিক আছে? ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভগুলো স্পেল ENT লাস্টে হয়। যেমন দেখেন, দ্য ডিগ্রি অফ ইনফ্লুয়েন্স ইজ ডিপেন্ডেন্ট অন আ নাম্বার অফ ফ্যাক্টরস। ইজ ডিপেন্ডেন্ট অন, ঠিক আছে? ইজ ডিপেন্ড অন না, ইজ ডিপেন্ডেন্ট অন এ নাম্বার অফ factors. Dependent is a noun referring to a person who depends on someone else financially. Okay. The company provides private healthcare for workers and their dependents. So আমাদের কি করতে হবে? দেখেন, dependent and independent are spelled with ENT at the end. এটা লাস্টে ENT লাগাবেন। এটা হচ্ছে একটা adjective. Okay. So দেখেন, the degree of influence is dependent on a number of factors. তাহলে ENT লাগাচ্ছি আমরা dependent যখন আপনি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করবেন। আমরা অ্যাডজেক্টিভ কোথায় ইউজ করি? আমরা অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে ব্যবহার করে থাকি। ঠিক আছে? আ নাম্বার অফ ফ্যাক্টরস, এই যে আ নাম্বার অফ ফ্যাক্টরস, এটা একটা নাউন, তাই না? নাম্বার অফ ফ্যাক্টরস, তাহলে এর পূর্বে কি ইউজ করছি? ডিপেন্ডেন্ট অন। সো এখানে আপনি যদি লেখেন ডিপেন্ড অন, ইজ ডিপেন্ড অন, তাহলে আপনাকে কেটে দিবে। ঠিক আছে? কারণ আপনি ইজ ব্যবহার করছেন, আবার ডিপেন্ড ব্যবহার করছেন। সো আ ডিপেন্ডেন্ট ইজ এ নাউন রেফারিং টু এ পারসন হু, আবার ডিপেন্ডেন্টকে নাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। সো সেই ক্ষেত্রে আপনি একটু দেখেন, সো এইখানে দ্য কোম্পানি প্রোভাইডস প্রাইভেট হেলথ কেয়ার ফর ওয়ার্কার্স অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্স। এখানে ডিপেন্ডেন্স কাদের বোঝানো হয়েছে? ডিপেন্ডেন্স বোঝানো হয়েছে তা নির্ভরশীলতা, বা ঘরে যদি কেউ কারোর উপর নির্ভর করে, যেমন বাবার উপর পুরো ফ্যামিলি নির্ভর করে, যারা আন্ডার 18 আছেন তাদেরকে সাধারণত ডিপেন্ডেন্ট বলে, অথবা কোন স্পাউস তার হাসব্যান্ড অথবা হাসব্যান্ডের জন্য ওয়াইফ হচ্ছে ডিপেন্ডেন্ট, ওয়াইফের জন্য হাসব্যান্ড হচ্ছেন ডিপেন্ডেন্ট হতে পারেন। বিদেশি বা আপনার কি বলে বিদেশি প্রসেসের ক্ষেত্রে আপনার যখন আপনারা ভিসা প্রসেস করেন, তখন একজন হাসব্যান্ড ওয়াইফের জন্য বা মেইন অ্যাপ্লিকেন্টের জন্য যে সাব অ্যাপ্লিকেন্ট থাকে সে হচ্ছে ডিপেন্ডেন্ট। এটা বলা হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী টপিকটা দেখা যাক। স্পেলিং। একটা ওয়ার্ড লিখবেন না ২ টা ওয়ার্ড লিখবেন আপনি স্পেলিং এর ক্ষেত্রে? তো সেই ক্ষেত্রে একটু দেখি আমরা। কম্পাউন্ড হুইচ আর জেনারেলি রিটেন অ্যাজ ওয়ান ওয়ার্ড ইনক্লুডিং। কান্ট্রি সাইড। আমরা অনেক সময় করি কি দেখেন, কান্ট্রি সাইডের মাঝখানে স্পেস দিয়ে দেই। এই কারণে হচ্ছে কি আমার স্পেলিংটা মিস্টেক হয়। হেয়ার স্টাইল, হেয়ার আবার লিখি স্টাইল, মাঝখানে স্পেস দিয়ে দেই। এই ধরনের ওয়ার্ডগুলোতে আপনি স্পেস দিতে পারবেন না। আপনার কাছে ২ টা ওয়ার্ড মনে হলেও আপনি এখানে ২ টা ওয়ার্ডের মাঝখানে কোনো স্পেস দিতে পারবেন না। তাহলে কি দাঁড়াচ্ছে? কান্ট্রি সাইড, হেয়ার স্টাইল, তারপর হচ্ছে আপনার লাইফস্টাইল, ওয়েবসাইট, ওয়াইল্ডলাইফ, ওয়ার্কফোর্স, ওয়ার্কপ্লেস, মিসইউজ, আউটব্রেক, আউটকাম, আউটসাইড, ওভারঅল, ওভারকাম, এনিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামওয়ান, সামথিং, ফার্দারমোর, মোরওভার, নাউএডেজ, থ্রুআউট, ওয়্যারএজ। সো এই ওয়ার্ডগুলোতে আমাদের পরীক্ষাতে অনেক ভুল করে স্টুডেন্টরা। এটা করে কি, ২ টা ওয়ার্ড ভেবে আলাদা, আলাদা স্পেস মাঝখানে দিয়ে দেয়। এই স্পেসটা দেয়া যাবে না। ওকে? তারপর যেটা হচ্ছে কম্পাউন্ড হুইচ আর জেনারেলি রিটেন উইথ এ হাইফেন ইনক্লুডস। কি ধরনের ওয়ার্ড আছে যেগুলোর মাঝখানে হাইফেন বসবে? যেমন মেকআপ। সো মেক আপ লেখার মাঝখানে একটা হাইফেন হবে। ওয়েল বিং, 24, 35। সো এগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন? মাঝখানে হাইফেনের ব্যবহার করবেন। তারপর দেখেন কোনগুলো ভুল হয় আমাদের। phrases which are written as a separate word includes, আলাদা, আলাদা ওয়ার্ড লেখা যায়। এরকম ওয়ার্ডগুলোর মধ্যে যেগুলো ভুল করে থাকে স্টুডেন্টরা, young people often spend a lot of money, a lot of, এই যে a lot of, এই পুরোটাই মাঝখানে, মাঝখানে স্পেস পড়বে। আর পরে স্পেস, লট এর পরে স্পেস, অফ এর পরে স্পেস। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট একসাথে লিখবেন না, ইন স্পেস ফ্যাক্ট, ইনফ্যাক্ট। তারপরে দেখেন এনাফ দো, ইভেন দো, ঠিক আছে? ইভেন দো, আপনার ইভেন এর পরে স্পেস পড়বে, দো তারপরে লিখবেন। সো এই ধরনের ওয়ার্ডগুলো আপনি ভেঙে লিখতে পারেন। তারপরে একটা খেয়াল করেন, মেবি আর মে বি এক না। সো মেবি হিজ প্ল্যান হ্যাজ বিন ডিলেইড। এখানে মেবি বলতে পারহ্যাপস বোঝানো হইছে। এটা একটা অ্যাডভার্ব। কিন্তু আই সাসপেক্ট দ্য মেইন রিজন ফর দ্য চেঞ্জ মে বি ফাইন্যান্সিয়াল। এইখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। একটা মডেল ভার্ব হিসেবে মেটাকে ব্যবহার করা হয়েছে। সো মে বি যদি স্পেস না রাখেন তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। আর মে এর পরে স্পেস দিয়ে বি দিলে এটা ভার্বাল ফ্রেজ হয়ে যাবে। ওকে? সো এই জায়গাগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন। এরপরের টপিকটাতে চলুন দেখি। অ্যাডজেক্টিভ ফর্মস। আমাদের অ্যাডজেক্টিভ ফর্মস গুলো কি, কি আছে যেগুলো কমনলি স্টুডেন্টরা পরীক্ষাতে মিস্টেক করে থাকে? There are many compound adjectives in English which are usually hyphenated. যেমন good looking, good natured, well known, well educated, well paid, well equipped, bad tempered, ill equipped, hard working, easy going, short lived, short tempered,
short term, long term, long lasting, full scale, full size, full time, part time, time consuming, time saving. সো এগুলো সাধারণত হাইফেনেটেড হয়ে থাকে। আচ্ছা। তাহলে many phrases describing the age, size, length of something are formed in the same way. When they are used before a noun, they are hyphenated. যদি আপনি hyphenated কখন করবেন? যেমন কোনো কিছু যদি age, size, length describe করে সেক্ষেত্রে আপনি যদি নাউনের পূর্বে ব্যবহার করেন তাহলে আপনি hyphenated ব্যবহার করতে পারেন। Say for example আপনি যদি এখানে ভালোমতো খেয়াল করেন এই হচ্ছে ভয় হচ্ছে একটা নাউন, এ হচ্ছে আর্টিকেল। আমি মাঝখানে যখন 6 year old টা ব্যবহার করলাম আর্টিকেল এবং নাউনের মাঝখানে আমাকে হাইফেনেটেড ব্যবহার করতে হবে। কিন্তু এইটা দেখেন যদি আমি কোনো নাউনের পূর্বে ব্যবহার না করে থাকি তাহলে এখানে কি হচ্ছে 6 years old আর সেই ক্ষেত্রে আপনি এটাকে কিন্তু প্লুরাল করবেন না। দেখেন এখানে আমি প্লুরাল করি নাই, কিন্তু এখানে প্লুরাল করা হইছে। সো যদি কোনো নাউনের পূর্বে আপনি বসান এই ধরনের এইজ অথবা সাইজ অথবা লেন্থ এগুলো ডিসক্রাইব করে তাহলে আপনি হাইফেন ব্যবহার করবেন। যেমন 3 month দেখেন 3 month ট্রেনিং কোর্স। সো ট্রেনিং কোর্স এর পূর্বে বসছে ট্রেনিং কোর্সের পূর্বে 3 মান্থ। কিন্তু আমি 3 মান্থটা যদি শেষে রাখি দ্য কোর্স লাস্ট 3 মান্থস তখন আপনি অ্যাস ইউজ করতেছেন। হাইফেনেটেড ইউজ করলে আপনার অ্যাসটা ইউজ করতে পারবেন না। আর হাইফেনেটেড না ইউজ করলে আপনি অ্যাস ইউজ করতে পারবেন। কিন্তু হাইফেনেটেড কখন করব? আমরা যখন নাউনের পূর্বে ব্যবহার করব তখন। টু বেডরুম ফ্ল্যাট, টু বেডরুম ফ্ল্যাট আমরা নাউনের পূর্বে ব্যবহার করছি তাই আমরা অ্যাস যোগ করিনি এবং হাইফেন ব্যবহার করছি। আমরা যদি নাউনের পূর্বে ব্যবহার না করতাম ফ্ল্যাট উইথ 2 bedrooms তখন আমরা কি করতেছি? তখন আমরা এস যোগ করতেছি এবং কোনো হাইফেনেটেড যোগ করতেছি না। ওকে। তারপর খেয়াল করি adjectives are also formed using prefix especially to describe opposites. আমরা অপোজিটকে ডিসক্রাইব করার জন্য আমরা adjective এর ক্ষেত্রে কিছু প্রিফিক্স ব্যবহার করতে পারি। যেমন this ব্যবহার করব dissatisfied, disorganized, in ব্যবহার করতে পারি inexpensive, inexperienced, তারপর হচ্ছে inappropriate, ব্যবহার করতে পারি immoral, immortal, immature, impolite, none ইউজ করতে পারি non-existence, non-smoking, তারপরে ওভার ইউজ করতে পারি overcrowded, overpriced, পোস্টের ক্ষেত্রে পোস্ট স্কুল, পোস্ট গ্র্যাজুয়েট, প্রির ক্ষেত্রে প্রি স্কুল, প্রি অ্যারেঞ্জড, আন ক্ষেত্রে unaware, unsuitable, unemployed. হ্যাঁ, some of these adjectives are spelled with a hyphen and some as one word. Check a dictionary for the accepted spelling. আমাদের এখানে কমন অনেক কিছু আছে যেইগুলো আপনি যদি ভালোমতো রপ্ত করেন তাহলে হচ্ছে কি আপনার পরীক্ষাতে এই ভুলগুলো না হলেও আপনি অনেকটা বেঁচে যাবেন, আপনার ব্যান্ড স্কোর বেঁচে যাবে। কারণ এই বইতে সাধারণত যেই ভুলগুলো তুলে ধরা হয়েছে স্টুডেন্টরা এই ভুলগুলোই বেশি করে। সো আশা করি আপনাদের এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে। আপনারা যদি বই কিনে পড়তে চান তাহলে আপনারা জুলি মোরের কমন মিস্টেকস ইন আইএলটিএস এর বইটা কিনেও বাসায় পড়তে পারেন। বাট আমার মনে হয় অনেকে বই কিনে পড়ার ধৈর্যটা অনেক কম। তাই এই ভিডিও তো কন্টিনিউশন হবে। আপনারা কন্টিনিউ দেখতে থাকলে ১০ মিনিট ১৫ মিনিট করে আপনাদের প্রতিদিন প্র্যাকটিসের ক্ষেত্রেও আপনারা বুঝে যাবেন যে কি ধরনের ভুলগুলো স্টুডেন্টরা পরীক্ষাতে করে। সো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।